Good day to all of you. I am AC and I welcome you to this second lecture of this video series where we are going to discuss Mulkraj Anand's novel Coolie. But as we are doing in the last lecture, we will first take a look on the development of Indian literature in English. Last day we discussed the initial phase of Indian literature in English. Today we will begin from the later half of the 19th century. We can observe some significant changes in the field of Indian English literature after the Mutiny of 1857. We can infer that such changes manifested themselves because of a number of socio-political upheavals in the Indian society. This period saw an increase of importance of the Indian native press. This era also saw the beginning of foundation of a nationwide system of railways, and we can also observe a growing importance of English as a common language in a nation where people from different regions speak in a variety of languages. There was also a marked increase in the practice of religious and social reforms. অর্থাৎ এই ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বিশেষত 1857-এর মহাবিদ্রোহের যে পরের সময়টা, সেই সময় আমরা ভারতের সমাজ রাজনৈতিক ব্যবস্থায় অনেক পরিবর্তন দেখতে পাই। যেই পরিবর্তনগুলো কিন্তু এই সময়ের যে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার সেটাকে প্রভাবিত করে। এই সময়টায় ভারতীয় যে প্রকাশনা ব্যবস্থা তার গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং রেল ব্যবস্থা এবং ইংরেজি ভাষা এই দুটো জিনিসই কিন্তু ভারতের যে ভিন্ন ভিন্ন প্রদেশগুলো সেগুলোকে এক সূত্রে জুড়তে সাহায্য করে। রেল ব্যবস্থার পত্তনের মাধ্যমে যেমন বিভিন্ন দূরে দূরের প্রদেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়, তেমনি ভারতে যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা এবং সেক্ষেত্রে কমিউনিকেশনের একটা প্রবলেম হতে পারে, সেখানে ইংরেজি ভাষার যখন প্রসার শুরু হয় তার মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গার যে চিন্তাবিদরা থিঙ্কাররা তারা কিন্তু একজন আরেকজনের সঙ্গে কমিউনিকেট করতে আরো স্বচ্ছন্দ বোধ করেন। এই সময় বিভিন্ন ধর্ম সংস্কারমূলক এবং সমাজ সংস্কারমূলক যে আন্দোলনগুলো সেগুলোও কিন্তু আমরা দেখতে পাই। তোমরা ইতিহাসে এসব বিষয়ে অনেক ডিটেলসে নিশ্চয়ই পড়েছো, যেমন আর্য সমাজের কথা বা বাংলার নবজাগরণের কথা যদি বলি, সেক্ষেত্রে বিভিন্ন মনীষী যেমন বিদ্যাসাগর বা রামকৃষ্ণ বিবেকানন্দ এদের যে প্রভাবের কথা। এবং সেই কারণে এই সময় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধার্মিক, দার্শনিক, অর্থনৈতিক ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর কিন্তু প্রচুর প্রবন্ধ রচনা সেটাও আমরা দেখতে পাই। Many famed and important Indian personalities wrote in English prose that are of great significance not only in terms of literature but also as the part of Indian history. Dadabhai Naoroji wrote an important book on the effects of English imperialism on India titled Poverty and Un-British Rule in India. এছাড়াও স্বামী বিবেকানন্দ, গোবিন্দ রানাডে, মদন মোহন মালব্য, মতিলাল নেহেরু এবং আরো অনেকে এই সময় কিন্তু ভারতীয় বিভিন্ন বিষয় নিয়ে ইংরেজিতে এসেজ বা প্রোজ রাইটিং লিখেছেন। One important landmark of 19th century Indian English literature is the poetry produced by the members of Datta family, finding its pinnacle in the writings of তরু দত্ত। গোবিন্দচন্দ্র দত্ত, হরচন্দ্র দত্ত, গিরিশচন্দ্র দত্ত বা উমেশচন্দ্র দত্ত এদের কবিতাগুলি 1870-এর দিকে প্রকাশিত হয়। তবে এই কবিতাগুলোতে কাব্যিক চেষ্টা দেখা গেলেও সেখানে যে ভাবের দিক থেকে কবিতাগুলো খুব উন্নত ছিল তা নয়। গোবিন্দচন্দ্র দত্তের ছোট মেয়ে তরুলতা বা তরু দত্তের লেখায় আমরা ইন্ডিয়ান ইংলিশ লিটারেচারের একটা গুরুত্বপূর্ণ দিক লক্ষ্য করতে পারি, সেটা হচ্ছে ইউরোপীয় এবং ভারতীয় ভাবধারার একটা সংমিশ্রণ। তরু দত্ত মাত্র 21 বছর বয়সেই মারা যান এবং তার গুরুত্বপূর্ণ কবিতার যে সংগ্রহটি, যেটির নাম এনশিয়েন্ট ব্যালার্ডস অ্যান্ড লিজেন্ডস অফ হিন্দুস্তান, সেটি তার মৃত্যুর পরে 1882 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
Yet in her poetry, we can observe an important trait which will come to dominate the authors of Indian English literature in the following century. Toru successfully uses the English forms of poetry and English language, which is a foreign language, to present lives that are Indian and showcase Indian thoughts and ideas. During the later part of 19th century and the first half of 20th century, we also experience different sorts of writings in English from Aurobindo Ghosh or Rishi Aurobindo, as he wrote numerous dramas, essays, and even an epic titled Savitri. Rabindranath Tagore is again a towering figure, as he translated many of his books of poems and dramas into English. Significant changes can also be observed after the period of First World War was over. After the war was over and India headed into the third decade of the new century, that is in the 1920s, there were some important new shifts in the social, political, and economic dimensions of Indian subcontinent. It was the time that witnessed the rise of Gandhian politics in India. এই সময় 1920 আগে পরের এই যে সময়টা, সে সময় থেকে আস্তে আস্তে মহাত্মা গান্ধীর নেতৃত্বে যে জাতীয়তাবাদী একটা ন্যাশনালিস্ট মুভমেন্ট সেটা কিন্তু এই সময় আস্তে আস্তে একটা মোমেন্টাম অ্যাচিভ করে, একটা গতিতে এগিয়ে যেতে থাকে। এবং এই সময়ের যে মুভমেন্টগুলো হয়েছিল, সোশ্যাল পলিটিক্যাল যে মুভমেন্টগুলো, সেটা কিন্তু আগের মুভমেন্টের থেকে অনেক বেশি, যেটা দেখা গেছে যে মাস পার্টিসিপেশন সেটায় বেশি হচ্ছে, বেশি পরিমাণে লোক সেটায় অংশগ্রহণ করছে। শুধুমাত্র যে এডুকেটেড একটা শিক্ষিত শ্রেণী এটায় অংশগ্রহণ করছে বা লিডারশিপ যারা, তারা এটায় মূল ভূমিকা নিচ্ছে তা নয়, সাথে সাথে বিভিন্ন জায়গার যে সাধারণ মানুষ যারা, মাসেস যারা, তারা কিন্তু এই মুভমেন্টগুলোয় অংশগ্রহণ করছে। এর সাথে সাথে কি দেখা যাচ্ছে, যেটা 19th সেঞ্চুরিতেও দেখা যাচ্ছিল, সেটা এই সময় আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কি দ্য ইস্যু অফ দি আপলিফমেন্ট অফ উইমেন। মহিলাদের যে একটা সশক্তিকরণ, মহিলাদের যে একটা অধিকার, তাদের যে উন্নয়ন, সেটা একটা একটা সোশ্যাল কনসার্ন হিসাবে দেখা দিচ্ছে। এবং বিভিন্ন ন্যাশনালিস্ট মুভমেন্টেও কিন্তু মহিলাদের একটা পার্টিসিপেশন সে সময় দেখা যাচ্ছে। The issues surrounding the problem of untouchability in Indian society also started to come into popular discussion in an increasing manner. অর্থাৎ এই অস্পৃশ্যতার যে সমস্যাটা ভারতীয় সমাজে ছিল, সেটা কিন্তু আলোচনায় আসতে থাকে, সেটা কিভাবে সমাধান করা যায় সেটা আলোচনায় আসতে থাকে এই গান্ধিয়ান যে এজটা সে সময়। আরেকটা দিক যেটা, সেটা ঊনবিংশ শতাব্দীতে 19th সেঞ্চুরিতে ব্রিটেনে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা হয়েছিল, সেরকম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কিন্তু এই 20th সেঞ্চুরির শুরুতে ভারতের বিভিন্ন শহরে আস্তে আস্তে আমরা দেখতে পাই। And as a result of this unprecedented development of trade and industry, we witness a gradual proliferation of ideas concerning the rights of the workers. Marxist ideas concerning the role of the capital or labor rights started to become more well known in the Indian social sphere. এবং এই সময় আস্তে আস্তে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন, যেগুলো ট্রেড ইউনিয়ন, সেই ট্রেড ইউনিয়নগুলো গড়ে উঠতে থাকে। যেমন 1920 খ্রিস্টাব্দেই অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গড়ে ওঠে। এরকম আরো বিভিন্ন ট্রেড ইউনিয়ন এই সময় ভারতের বিভিন্ন জায়গায় গড়ে ওঠে। And you will notice that the writing of this era was immensely influenced by all these social changes that the Indian society was going through. This earlier phase of 20th century Indian English writing showcases a lot of different genres. Diverse genres of writing such as essays, travel literature, memoirs, philosophical writing, journalistic articles, historical writings, biographies and autobiographies, all of them started to be part of the Indian literature in English. But our area of interest here will be the novels written by a number of novelists who started to publish their novels in 1930s.
এই নভেলিস্টদের মধ্যে তিনজন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন মুলকরাজ আনন্দ, আর কে নারায়ণ এবং রাজা রাও। এদের যে লেখা, এদের যে উপন্যাস, সেখানে দেখা যায় কি তৎকালীন সামাজিক, রাজনৈতিক, আদর্শগত জীবনের একটা প্রতিচ্ছবি, তার একটা চিত্র তাদের লেখায়, তাদের উপন্যাসে উঠে আসে। যখন এই ভারতীয় ঔপন্যাসিকরা ইংরেজি ভাষায় ভারতের সমাজ নিয়ে, ভারতের লোকজনকে নিয়ে, এখানকার যে সোশ্যাল সিনারিও সেটা নিয়ে যখন লেখা শুরু করলেন, তাদেরকে তখন কয়েকটা চিন্তা ভাবিয়ে তুলতে লাগলো। ব্যাপারটা মূলত যে ইন্ডিয়ান ফিকশন সেটা কি করে একটা বিদেশি ভাষা অর্থাৎ ইংরেজি ভাষায় লেখা যাবে, এই সমস্যাটা তাদেরকে ভাবিয়ে তুলতে লাগলো।